আরেকটা হলো ইন্টারকালচারাল অপারেশনস। তো ইন্টারকালচারাল অপারেশন কি ফার্স্ট? আমাদের আসলে ইন্টারকালচারাল অপারেশনের অনেকগুলো আছে টার্মিনোলজি। তো এর মধ্যে সিলেবাসে আছে, তোমাদের সিলেবাস 4টা আছে। কথা বলতে হবে, কথা শোনা যায়? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ইন্টারকালচার অপারেশনে এটা কই রাখি, ইন্টারকালচার অপারেশনে সিলেবাসে আছে 4টা। 1 নাম্বার হলো মালচিং, থিনিং, উইডিং, আর্থিং আপ। এই 4টা তোমাদের সিলেবাস আছে। তাহলে আবারও বলি কি কি আছে। উইডিং আছে, আর্থিং আপ আছে, মালচিং আছে, এবং আরেকটা হলো কি Recording in থিনিং। progress. থিনিং। তো এখানে 4টে ছবি আছে, 4টে ছবি আছে না, দেখতে পাচ্ছো? জি স্যার। তো 4টে ছবি কি কি বলতে পারো? স্যার প্রথমটা ওয়েডিং। প্রথমটা ওয়েডিং। প্রথমটা ওয়েডিং। উইডিং। তার এইটা কারসার যেটা আছে নাম্বারটা স্যার ওইটা হচ্ছে আর্থিং আপ। দ্বিতীয় নাম্বারটা আর্থিং আপ, তৃতীয়টা মালচিং, আর তৃতীয়টা মালচিং। এটা মালচিং। আমার কারসার দেখা যায়? জি স্যার দেখা যায়। এটা কি? এটা ওয়েডিং। ওইটা আর্থিং আপ। এটা কি? আর ওটা থিনিং। এইটা থিনিং, এটা থিনিং। সামনে অনেক ঘন গাছ, পিছনে পাতলা গাছ, এটি হলো থিনিং। উইডিং থিনিং একসাথে করতেছে, এটা থিনিং। পাটের জমিতে থিনিং সাধারণত করা হয়, উইডিং করা হয়, দুটাই করা হয়। আর এটা হলো উইডিং, এটা আর্থিং আপ, এটা হলো মালচিং। মালচিং। তো আমরা প্রথমে মালচিংটা বোঝা যাচ্ছে না। মালচিংটা বোঝা যাচ্ছে, আচ্ছা বোঝা গেলেই হবে। আমরা ডেফিনিশনে আসি। ডেফিনিশন হলো the operation done in the field, crop field, sowing or planting and prior to harvesting of crop are called agricultural operation. ফসল বপনের থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত এর মধ্যে যতগুলো আমরা অপারেশন করব, কাজ করব জমিতে, ফসলের জমিতে, সবগুলিকে একসাথে বলবো ইন্টারকালচারাল অপারেশন। এখানে অনেকগুলো কাজ থাকতে পারে। আমরা এখানে বপন করতেছি, ট্রান্সপ্লান্টিং করতেছি, এবং ফাইনালি হারভেস্টিং করতেছি। তো এই হারভেস্ট এবং ট্রান্সপ্লান্টিং বা প্লান্টিং এর মাঝে অনেকগুলো আছে, গ্যাপ ফিলিং, থিনিং, উইডিং, পেস্টিসাইড অ্যাপ্লিকেশন, ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, ব্রগিং, ফিল্ড ইন্সপেকশন, তারপরে টপিং, ক্রপিং, টাইং। একটা ক্রপে একটা টার্মিনোলজি ইউজ হয়, সবগুলো এক ক্রপ হয় না। তো আমাদের সিলেবাস যেহেতু 4টা আছে, তো মালচিং, উইডিং, রগিং এবং সরি থিনিং, আর একটা হলো উইডিং। এই 4টা আমরা আলোচনা করব। ফাহিম আর ইন্দ্রকান্ত মিউট কর। স্যার আমি বলো, যে কথা বলবা সে আনমিউট করে তারপর কথা বলবা। তো এইটুকু তো বুঝতে পারছো যে এখানে বপন থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত এই পর্যায়ে
গিয়ে এর মধ্যবর্তী সময়ে আমরা ফিল্ডে যে সমস্ত কাজ করি এইগুলোকে ইন্টারকালচারাল অপারেশন বলি। কথাগুলো কেমন যেন ভেঙে ভেঙে শোনা যায়। কার কোনো প্রবলেম হলে বলতে পারো, নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলোচনা করব এবং চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমরা আস্তে কথা বলবা। যার বাসায় কথা বলে তার মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখো, রাগারাগি করার প্রয়োজন নাই, ঠিক আছে? সরি, আমি খেয়াল করিনি আমার আনমিউট করা আছে। সরি স্যার। না ঠিক আছে, হইতেই পারে, তো মেজাজ ঠান্ডা রাখতে হবে। সরি স্যার। এখানে অনেকগুলো ছবি দিছি আমি মালচিং এর, দেখছো? জি স্যার। দেখা যাচ্ছে মালচিং এর। তাহলে মালচিং আমরা বিভিন্ন ভাবে করতে পারি, মালচিং বিভিন্ন ভাবে করতে পারি। আর যে জিনিসটা দিয়ে আমরা মালচিং করা হয়, যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, এই ম্যাটেরিয়ালস কে বলা হয় মালচ। মালচিং হলো প্রসেস আর মেথড। এখানে দেখো পলিথিন ইউজ করা হয়েছে, এখানে খড় ইউজ করা হয়েছে বিভিন্ন ক্রপের ক্ষেত্রে। তো এইখানে আবার গাছের গোড়ে দেওয়া হয়েছে, এটা ওয়ান কাট অফ মালচিং। এখানে মালচিং করা হয়েছে কম্পোস্ট দিয়ে, সেটা ওয়ান কাট অফ মালচিং। তো মালচিং কাকে বলে? মালচ টেকনিক্যাল টার্মস মিনস হলো কভারিং অফ সয়েল, অর্থাৎ মালচিং মানে কভার করব সয়েল। মালচিং ইজ the process or practice of covering the soil ground to make more favorable conditions for plant growth, development and efficient crop production. অর্থাৎ আমরা মালচের একটা প্রসেস বা প্র্যাকটিসের নাম, যা কভার করব সয়েল বা গ্রাউন্ড লেভেল বা ক্রপ ফিল্ড। কি জন্য? টু মেক মোর ফেভারেবল কন্ডিশনস, অর্থাৎ উপযোগী পরিবেশ তৈরি করার জন্য। কার জন্য? প্লান্ট গ্রোথ, অর্থাৎ গাছের বৃদ্ধি, উন্নয়ন, ডেভেলপমেন্ট, এন্ড ইফিসিয়েন্ট গ্রোথ বা সাফিসিয়েন্ট গ্রোথ, বা টু ব্রিং ফেভারেবল কন্ডিশনস ফর ক্রপ গ্রোথ বা ক্রপ প্রোডাকশন। আমরা বিভিন্ন শব্দ এখানে যোগ করতে পারি বা অ্যাড করতে পারি। তাহলে আমরা সহজ করে যদি বলি মনে রাখার জন্য, যে মালচিং একটি মেথড বা প্রসেস বা প্র্যাকটিস বা টেকনিক। কিসের টেকনিক? কভারিং অফ সয়েল বা ক্রপ ফিল্ড টু মেক মোর ফেভারেবল কন্ডিশনস ফর গ্রোথ, ক্রপ গ্রোথ, ডেভেলপমেন্ট এন্ড ফেভারেবল কন্ডিশনস ফর ক্রপ গ্রোথ বা ক্রপ প্রোডাকশন। এইভাবে আমরা বলতে পারি, এটি বললেই হবে, এই সমস্ত শব্দ বললেই আশা করি হবে। এখানে ছবি আমরা দেখতে পারতেছি, বিভিন্ন ছবি, ছবিগুলো দেখে আমরা বুঝতে পারতেছি মালচিং কাকে বলে। এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে। অ্যাডভান্টেজ অফ মালচিং ইন ফার্মিং বা ক্রপ, যে আমরা চাষ করবো তার সেটা অ্যাডভান্টেজ। এক নম্বর, মালচিং এর কিছু অ্যাডভান্টেজ থাকে, প্রত্যেকটা কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো মালচিং এরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আসলে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি বিস্তারিত না, শর্টের চেষ্টা করব। স্যার আগের স্লাইডটা একবার একটু দেখাবেন, আগের স্লাইডটা দেখো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হলো যে আমরা এখানে যদি সংক্ষেপে আমরা বলি তাহলে কি করা হয়? ওয়াটার কনজার্ভ করা হয়, অর্থাৎ ওয়াটার সংরক্ষণ করা হয়। এটা কিভাবে? বাই প্রিভেন্টিং ডাইরেক্ট ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম দ্য সয়েল, রিডিউসিং দ্য নিড ইরিগেশন ওয়াটার সাপ্লাই। এটা হলো এক নাম্বার। সহজে বলি, টু কনজার্ভ ময়েশ্চার ইনটু সয়েল। এটি হলো এই আমি যে দুই লাইন লিখছি, এই দুই লাইনের সংক্ষেপে মানে লিখতে পারি, টু কনজার্ভ সয়েল ময়েশ্চার ইনটু সয়েল। এখানে আমি একটু লিখছি যে ইট হেল্পস টু উইথ ওয়াটার কনজারভেশন
by preventing direct evaporation of water from the soil, thereby reducing the need for irrigation or water supply. এখানে বলা হচ্ছে যে ইভাপোরেশনের সাথে অর্থাৎ বাষ্পীভবন প্রতিরোধের মাধ্যমে ডাইরেক্ট বাষ্পীভবন প্রতিরোধের মাধ্যমে সয়েল ময়েশ্চার কনজারভেশন করে এবং তার ফলে কি হয় রিডিউসিং দ্য নিড ইরিগেশন বা ওয়াটার সাপ্লাই অর্থাৎ ওয়াটার সাপ্লাই বা ইরিগেশন রিডিউসড হবে বা কম দেওয়া লাগবে এইটাই। 2 নাম্বার হলো হেল্পস in weed control by cutting off of energy supply to the weeds. যেহেতু মাটি আমি ঢেকে দেব স্বাভাবিকভাবেই সেগুলো সানলাইট পাবে না, যার জন্য সেগুলি জার্মিনেট হবে না, ইনডাইরেক্টলি উইড কন্ট্রোল হবে। 2 নাম্বার helps the retain water in the soil, keep the moist of the longer period, also found the control the humidity level with the plant root zone. যেহেতু ময়েশ্চার সংরক্ষণ হবে দীর্ঘ সময়, ফলে হিউমিডিটি লেভেলটা রুট জোনে বিদ্যমান থাকবে। তারপর it helps the development in wide root of the plant above the surface of the soil, অর্থাৎ মাটির নিচে তো যেহেতু রুট থাকে সেগুলো তো সাদাই থাকে, তো সেগুলোকে আমরা সারফেসের যেটু থাকবে সেটাকে হেল্প করব, ডেভেলপমেন্ট হেল্প করব, রুট এবং প্লান্ট গ্রোথে হেল্প করে। 2 নাম্বার it forms as a substance plant its parts of preventing flowers, fruits and plant parts to get the direct contact the soil, thereby improving their flower and food quality. যেহেতু ময়েশ্চার সংরক্ষণ হবে, রোগ আক্রমণ কম হবে এবং স্বাভাবিকভাবেই ইলটা ভালো হবে এবং কোয়ালিটিতে ভালো হবে। আমরা নেক্সট যাই, পেস্ট কন্ট্রোল হবে, টু কন্ট্রোল দ্য পেস্ট ইনসেক্ট। পেস্ট বলতে এখানে সব কিছুকেই পেস্ট বোঝায়, যার জন্য আমরা এক কথায় বলতে পারি পেস্টিসাইড। পেস্টিসাইড কি জানো? কীটনাশক স্যার। কীটনাশক। ইনসেক্টিসাইড হলো কীটনাশক, বালাইনাশক। আর পেস্টিসাইড হলো বালাইনাশক। সাইড যে সমস্ত শব্দের সাথে যোগ আছে সেগুলো হলো নাশক, মানে দমন করা, যেমন ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, উইডিসাইড, ফাঞ্জিসাইড, তারপর তোমার প্যাথোসাইড, এরকম সাইড, হার্বিসাইড, এরকম আরেকটা শব্দ আছে সুইসাইড, আছে না? এই সব সাইড শব্দগুলি যেগুলি থাকে সবগুলি হলো দমন করা। সুইসাইড হলো নিজেকে কন্ট্রোল করা, দমন করা। ইনসেক্টিসাইড হলো কীটপতঙ্গ দমন করা, তারপরে ফাঞ্জিসাইড হলো ফাঞ্জাই দমন করা, উইডিসাইড হলো উইড দমন করা, হার্বিসাইড হলো হার্ব জাতীয় উইড দমন করা, আগাছা দমন করা। এগুলো এক একটা নাম একটা আছে। তারপরে হিট এন্ড উইড কোল্ড কন্ট্রোল করে। এটা মানে মালচিং দিলে মাটিতে হিট এবং কোল্ড দুটাই কন্ট্রোল করে, যার জন্য তোমরা দেখছো শীতের সময় চারা উৎপন্ন করার সময় পলিথিন দিয়ে ঢেকে দেয়, ছাই দেয়, দেখছো না? জি স্যার। কারণ হলো টেম্পারেচার যাতে কুয়াশা না হয়ে টেম্পারেচার ঠান্ডা টেম্পারেচার প্রতিরোধ করে। তারপর মালচিং প্রোটেক্ট সয়েল ফ্রম এরোশন, অর্থাৎ মাটির যে ভূমি ক্ষয় হয়, বৃষ্টিপাতে যে ভূমি ক্ষয় হয় ডিউরিং হেভি রেইনফল, বিকজ সয়েল ইজ নট ডাইরেক্টলি এক্সপোজ টু রেইন। যেহেতু এখানে ডাইরেক্টলি এক্সপোজ থাকে না রেইনের জন্য, কারণ এখানে তোমার সয়েল প্রোটেক্ট হয়, এরোশন কমে যায়। মালচিং রিডিউস স্যালিনিটি লেভেল অফ দ্য সয়েল, অর্থাৎ স্যালিনিটি লেভেল কেও রিডিউস করে এবং প্রিভেন্টস লিচিং ফার্টিলাইজার ফ্রম দ্য সয়েল, অর্থাৎ লিচিং চুয়ানোর মাধ্যমে যে ফার্টিলাইজার দূর হয় সেটাও প্রোটেক্ট করে। এবং ফাইনালি সামটাইমস ইট হেল্পস দ্য সিড জার্মিনেশন, আর্লি ম্যাচুরিটি, হায়ার প্রোডাকশন। এটা সামটাইমস, অল টাইমস না, বাকিগুলি বলছি অল টাইমের জন্য। ইট সামটাইমস হেল্পস দ্য সিড জার্মিনেশন, সিড জার্মিনেশন হেল্প করে, আর্লি ম্যাচুরিটির ক্ষেত্রে হেল্প করে এবং হায়ার প্রোডাকশনের ক্ষেত্রে হেল্প করে। কোন কোশ্চেন আছে? কোশ্চেন পরে নেই তো। মালচ ইজ এ লেয়ার অফ ম্যাটেরিয়াল প্লেসড অন দি সয়েল সারফেস, অর্থাৎ সয়েল সারফেসে যে প্লেস করব যে ম্যাটেরিয়াল গুলো সেগুলোকে মালচ বলবো।
types of mulch, organic or natural mulch, or inorganic or artificial mulch. স্যার মালচিং এর ডিসঅ্যাডভান্টেজ নাই? Disadvantage আছে, আচ্ছা আছে মনে হয়, দেখি স্লাইডে তো লিখলাম, স্লাইড মনে হয় টেবিল হয়েছে। আচ্ছা যাও আমি দেখি আছে নাকি, থাকার কথা। তো টাইপস অফ মাল্চ, অর্গানিক, ন্যাচারাল মাল্চ। আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ একটু বলি, যে কিছু কিছু ইনসেক্ট আছে, যেমন আমি এখানে ইনসেক্ট দমানোর জন্য বলছি, কিছু কিছু ইনসেক্ট আছে যেগুলো রোদের তাপে মারা যায়, ছায়ের মধ্যে ভালো হয়, সেগুলো ঢেকে দিলে তো আরো ইনসেক্ট আক্রমণ হবে, ফাঙ্গাস আক্রমণ হবে, এটা একটা সমস্যা। আবার যদি বেশি ময়েশ্চার মাটির মধ্যে থাকে, তখন যদি আমি ঢেকে দেই, আবার ইভাপোরেশন না হয়, তাহলে দেখা যাবে পানির মধ্যে একটা সাথে ভাব আসছে, এখানে রুট গুলো পচে যাচ্ছে, এটি একটি ডিসঅ্যাডভান্টেজ। আবার অনেক সময়, অর্থাৎ যতগুলো আমি ওখানে পয়েন্ট অ্যাডভান্টেজের পক্ষে বলছি, ঠিক ততটাই আবার বিপক্ষেও বলা যাবে। তাহলে এখানে আমি দেখো কি বলছি, অর্গানিক মাল্চ আমরা কি কি ইউজ করি, প্লান্ট সোর্স লাইক কম্পোস্ট, ওয়াটার, মানে কচুরিপানা, স্ট্র, লিভস, এগুলো অর্গানিক মানে ন্যাচারাল মালচিং। অনেক সময় নিড়ানি দিয়ে আমরা জমি চাষ করি, আমরা তো প্র্যাকটিক্যাল তোমাদের নিতে পারি নাই, নিছি? নিড়ানি খুরপি চিনো? জি স্যার। আচ্ছা র‍্যাক, র‍্যাক গ্রামে বলে আসরা। জি স্যার এটাও চিনি। আচ্ছা এগুলা দিয়েও আমরা ন্যাচারাল মালচিং হয়, কারণ ওগুলা দিয়েও যখন জমিতে দেখছো কিনা জানি না, উপরে বৃষ্টি হওয়ার পরে জমির উপরে যখন উপরে শক্ত একটা আস্তরণ জমে, সেই আস্তরণটা আমরা ভেঙে দেই, এটাও হলো ন্যাচারাল মালচিং এর একটি কারণ। আর ইনঅর্গানিক মালচিং বা আর্টিফিশিয়াল মাল্চ, আমরা যখন প্লাস্টিক বা অন্যান্য ইকুইপমেন্টস ইউজ করি, আর্টিফিশিয়ালি কোনো ইকুইপমেন্টস ইউজ করি, সেগুলো নট প্লান্ট প্রোডাক্ট, সেগুলো যদি আমরা বলি ইনঅর্গানিক বা আর্টিফিশিয়াল মালচিং। টাইপস অফ মালচিং। স্যার অর্গানিক মালচিংটা আরেকবার স্যার প্লিজ। অর্গানিক মালচিং হলো যেগুলো আমরা দুইটা জিনিস এখানে, একটা হলো যে প্লান্ট প্রোডাক্ট যখন ইউজ করি, বা সোর্স হবে প্লান্ট রিসোর্স থেকে, প্লান্টের পাতা হতে পারে, প্লান্টের স্ট্র হতে পারে, প্লান্টের ডাস্ট হতে পারে, সবগুলো প্লান্ট, যেমন এখানে কচুরিপানা বলছি, স্ট্র বলছি, লিভ বলছি, এগুলো। পাশাপাশি এগুলোর সাথে সাথে আরেকটা হলো, কোন জমি যদি আমরা চাষ করি, ইন্টারকালচার অপারেশনের জন্য নিড়ানি দিলাম, বা ইন্টারকালচার অপারেশনের জন্য র‍্যাক দিলাম, র‍্যাকিং, ইয়ার র‍্যাক না, মানে যে আমরা ইউনিভার্সিটিতে র‍্যাক দেয় সেই র‍্যাক না, আর র‍্যাকিং ওটা। তো র‍্যাক যখন আমরা এই দিয়ে আশ্রা দেই বা জমিতে, ওটা বাংলা হলো আশ্রা, তো আশ্রা দেই, তখন উপরে আস্তরণটা ভেঙে যায়। তো মাটির মধ্যে আছে হলো ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি টিউব আছে, নাম শুনছো? না স্যার। ক্যাপিলারি টিউব মাটির মধ্যে থাকে, যেটার মধ্যে বায়ুমণ্ডলের বায়ু এবং ভূগর্ভস্থ বায়ু দুটার মধ্যে কানেকশন হয় ক্যাপিলারি টিউব দিয়ে। সেই ক্যাপিলারি টিউব গুলো ভেঙে গেলে উপর নিচের বায়ু এবং মানে মাটির নিচের বায়ু এবং বায়ুমণ্ডলের বায়ু, দুটা বায়ুর মধ্যে যোগ সাধন হতে পারে না, কানেকশন হয় না, এই কানেকশন টিউবটা ভেঙে যায়, ক্যাপিলারি টিউবটা ভেঙে যায়, পরে ময়েশ্চার সংরক্ষণ হয়, এটাও ন্যাচারাল মালচিং। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। ইনঅর্গানিক মাল্চ বা আর্টিফিশিয়াল মাল্চ, আমরা নরমাল ন্যাচারাল সোর্স না আর্টিফিশিয়াল সোর্স দিয়ে যদি মাল্চ ইউজ করি, সেগুলো ন্যাচারাল মালচিং, ন্যাচারাল মাল্চ। আর মালচিং হল দুই প্রকার, ন্যাচারাল মালচিং, আর্টিফিশিয়াল মালচিং। এখানে আমরা আনি ন্যাচারাল মালচিং কাকে বলে বা কিভাবে হয়। It is method breaking surface dry soil, generally done by starting soil surface with the help of some implements like nirani, khurpi, etc. এখানে রেখো বলতে পারতাম, যাই হোক আমি এখানে দুইটা দিচ্ছি, নিরানি বানানটা ভুল হয়েছে, নিরানি। উইডিং in dry condition helps the nirani or khurpi, ওই একই জায়গায় সব জায়গায় বলেছে। Natural mulching, when soil become drier,
কোঅপারেশন, এখানে মেকানিজমটা এটাই, এই যে ক্যাপিলারি টিউবস এখানে দেখো আছে, এখানে বলছি ক্যাপিলারি টিউবটা, তো ক্যাপিলারি টিউব ভেঙে যায় তখন এটি আলটিমেটলি ময়েশ্চার সংরক্ষণ হয়। এবং ন্যাচারাল মালচিং ব্রেক দ্য সয়েল ক্রাস্ট দেয়ার বাই ওপেনিং ক্যাপিলারি টিউবস, এগুলো হলো ব্লক, আমি যে কথাটা আগে বলছি সেইটারই এগুলো দেওয়া আছে, এটা হলো ন্যাচারাল মালচিং। এবার আসতেছি আর্টিফিশিয়াল মালচিং। ও এখানে আবার দুইটা জিনিস বলা হয়েছে, বলো। স্লাইডে আরেকবার একটু দেখালে ভালো হতো। হ্যাঁ স্যার হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস কনফিউজ করো না, একটা হলো যে আর্টিফিশিয়াল মাল্চ, ন্যাচারাল মাল্চ, অর্গানিক মাল্চ, ইনঅর্গানিক মাল্চ, আর ন্যাচারাল মালচিং, আর্টিফিশিয়াল মালচিং, এই দুইটা জিনিস কিন্তু একটু ভিন্ন। আমার কথাটা বুঝতে পারছো? পার্থক্য কি স্যার? আমি বলছি যে এখানে অর্গানিক মাল্চ, মাল্চ আর মালচিং এই দুটোর মধ্যে পার্থক্য তো জানো? জি স্যার, এই দুটো পার্থক্য জানি। মালচিং হলো একটা প্রসেস, আর মাল্চ হলো যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয় সেটা হলো মাল্চ। অর্থাৎ যেটা দিয়ে আমরা ঢেকে দিব বা মাটির উপরে ঢেকে দিব বা মাটিকে কাভারিং করব, সেই ম্যাটেরিয়ালসটাকে বলা হয় মাল্চ। এখানে দেখো আর্টিফিশিয়াল মালচিং ক্ষেত্রে কি কি করছি, প্লান্ট লিভস, স্ট্র, ওয়াটার, পলিথিন, সডাস্ট। এখানে কিন্তু দুই ধরনেরই মালচ আছে, এখানে দুইটাই মালচ আছে। এখানে ফার্স্ট হলো লিভ, দেখো লিভস, এটা কি অর্গানিক মালচ না? আর পলিথিন কি আর্টিফিশিয়াল মালচ না? তাহলে এখানে উপরে কি আছে, আর্টিফিশিয়াল মালচিং। অর্থাৎ ন্যাচারাল মালচিং হলো অটোমেটিক্যালি হয়ে যায়, আমরা অন্য একটা কাজ করলাম সেই কাজের সাথে সাথে যদি মালচিং হয় সেটাকে ন্যাচারাল মালচিং বলে। আর কোনো কিছু দিয়ে যদি ঢেকে দেই আমরা, সেটা প্লান্ট কিছুতেই হোক আর প্লাস ইন অর্গানিক আর ইনঅর্গানিক বোথ মালচ দিয়ে যদি ঢেকে দেই, মাটি পাওয়ারিং করে দেই, তাহলে সেটা হলো আর্টিফিশিয়াল মালচিং। এখানে আর্টিফিশিয়াল মালচিং এর ব্যাপারটা বুঝলাম না, এখানে প্ল্যান্ট লিভস কিভাবে আর্টিফিশিয়াল মালচিং? আচ্ছা শোনো, আমি আবার বলছি, কোন ফসল যখন ঢেকে দিব এটাকে ন্যাচারালি ঢেকতেছে না আমি নিজে ডাকতেছি মাটিতে? বাকি সব ঢেকে দেওয়াটা তো আর্টিফিশিয়ালি হচ্ছে, কারণ আমি তো এটা ঢেকে দিচ্ছি, এটা তো হ্যাঁ, মানুষ কৃষক ঢেকে দিচ্ছে বা আমি দিচ্ছি, তুমি দিচ্ছ, কৃষক ঢেকে দিচ্ছে, এটা তো আর্টিফিশিয়াল মালচিং। আর্টিফিশিয়াল মালচিং এর আমি দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি, অর্গানিক ম্যাটেরিয়াল ইউজ করি এবং ইনঅর্গানিক ম্যাটেরিয়াল ইউজ করি। ন্যাচারাল মালচিং এর ক্ষেত্রে সয়েলটাই মালচের কাজ করে? ন্যাচারাল মালচিং ক্ষেত্রে সয়েলটাই মালচিং কাজ করে। এখানে আমি কাজ করব, নিড়ানির কাজ করব, খুরপির কাজ করব, এই কাজ করতে গিয়ে ক্যাপিলারি টিউবটা ভেঙে যাবে, ভেঙে গেলে আলটিমেটলি ময়েশ্চার সেভ হবে, আলটিমেটলি ওয়াটার ইভাপোরেশন সেভ হবে, আলটিমেটলি নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হবে। এই কাজগুলো করে মানুষ। কেন নিড়ানি দেয় মানুষ, কেন ওই আশ্রা দেয়, বা যে গ্রামে বলে কি বলে নাঙ্গিলা না কি বলে, গ্রামে বইয়ের ভাষায় আশ্রা, আমাদের ডিপার্টমেন্টে আছে, আমি যদি কোনো সময় পারি তো দেখাবো। এই দুটো জিনিসের মধ্যে কি পার্থক্য বোঝা দিতে পারছি? জি স্যার, জি স্যার। জি স্যার। এটা কিন্তু ভাইবা ধরে ন্যাচারাল মালচিং কেন কখনো হয়, ন্যাচারাল মালচিং কি এবং ন্যাচারাল মালচিং কেন হয়। আর্টিফিশিয়াল মালচিংটা ভাইবা খুব কমই ধরে, কিন্তু ন্যাচারাল মালচিংটা ভাইবা বেশি ধরে। এবং মালচ, আর্টিফিশিয়াল মালচ এবং ন্যাচারাল মালচ এই দুটার মধ্যে পার্থক্য কি এটাও জিজ্ঞাসা করে। ন্যাচারাল মালচ হলো যে আমি মালচের জন্য কাজ করবো না, আমি অন্য কাজ করব, সাথে সাথে যেটা ন্যাচারালি হয়ে যায় সেটা হলো ন্যাচারাল মালচিং। আর আর্টিফিশিয়াল মালচিং হলো কৃষক যখন কোনো
দ্রব্য দিয়ে, ম্যাটেরিয়ালস দিয়ে মাটি কভার করে, তখন সেটাকে আর্টিফিশিয়াল মালচিং বলে। সেটা দুই ধরনের ম্যাটেরিয়ালস হতে পারে, একটা অর্গানিক ম্যাটেরিয়ালস হতে পারে, একটা ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস হতে পারে। অর্গানিক ম্যাটেরিয়ালস যেটা, সেটাকে বলবো হলো অর্গানিক মালচ, আর ইনঅর্গানিক ম্যাটেরিয়াল যেটা, সেটাকে বলবো ইনঅর্গানিক মালচ। ক্লিয়ার? क्लियर सर। আচ্ছা, মূল কথাটাই যে, আর তারপর কি হয়, এটা ঢেকে দেওয়া হয়, চেক, ইভাপোরেশন, ময়েশ্চার, ময়েশ্চার অ্যাডভান্টেজ যেগুলো, সেগুলো এখানে আসে। এরপরে আমরা যাবো হলো ডিসঅ্যাডভান্টেজ লিখে নিই। আচ্ছা, আমি শীট দেবো, সেটা আমি লিখে দেবো। উইডিং, এখানে উইডিং দেখতে পারতেছো। উইডিং এ আরেকটা ছবি হলে ভালো হতো, আরো দুটো ছবি হলে ভালো হতো। সেটা হলো যে কেমিক্যাল হার্বিসাইড প্রয়োগ, আর হলো বায়োলজিক্যাল কন্ট্রোল। তো এখানে যা আমরা ওই দুটো ছবি আমার খেয়াল নাই, তিনটা ছবি দিছি। আর স্লাইডের মধ্যে সব ছবি একসাথে নিয়ে আসলে আবার স্লাইড ছবিগুলো ছোট হয়ে যায়, আর ছবিগুলো এইভাবে অ্যারেঞ্জ করতেও গেলেও অনেক সময় লাগে। একটা পাওয়ার পয়েন্ট রেডি করতেও 2-3 দিন সময় লাগে। এই ছবি তুমি অ্যারেঞ্জ করে ছবিগুলো সমান করে মানে একটু দেখার মতো করা বা দৃষ্টি মানে সুন্দর করে উপস্থাপন করতে গেলে বেশ শ্রম যায়। আর থিওরি ক্লাস, ফিজিক্যাল ক্লাসে তো শ্রম লাগে না, গেলাম বললাম বাস শেষ। স্যার থিওরি ক্লাসটাই সুন্দর বেশি হয়। হ্যাঁ, থিওরি ক্লাসটাই বেশি ভালো হয় স্যার অনলাইনে। অনলাইনে স্যার কেন? অফলাইন ক্লাসটাই বেশি অফলাইনে বেশি ভালো হয়, অফলাইন। অনলাইনটা বেশি ভালো হয়, আমি সেটা বললাম। অনলাইনে স্যার এখানে আপনারও কষ্ট, মানে দিনরাত ঘুম তো হারাম, তা शुरू हो ক্লাস गया। নিতে তো দিন। আচ্ছা শোনো, উইডস হলো, উইড কাকে বলি? উইড হলো আনওয়ান্টেড প্লান্ট। এক কথা বলি আনওয়ান্টেড প্লান্ট। তাহলে উইড কাকে বলবো ডেফিনেশনে? আনওয়ান্টেড প্লান্ট স্যার, আগাছা। Weed is unwanted plants. ইন ক্রপ ফিল্ড, আনওয়ান্টেড প্লান্ট ইন ক্রপ ফিল্ড। Yes, sir. অর্থাৎ এখানে বলা হয়েছে যে উইড ইজ দি প্লান্ট গ্রোয়িং হোয়ার ইট ইজ নট ওয়ান্টেড। তাহলে আমি বলবো আনওয়ান্টেড প্লান্ট ইন ক্রপ ফিল্ড। অর্থাৎ ক্রপ ফিল্ডে যেগুলো আমরা চাই না সেগুলাই ক্রপ আগাছা। যেমন দুর্বা ঘাস, এটি আগাছা না? জি স্যার। জি স্যার। আচ্ছা, দুর্বা, শ্যামা এগুলো আগাছা। আঙ্গুলি, চাপড়া এগুলো আগাছা। এখন আমার প্রশ্ন হলো যে কোন সময় কি ধান গাছ বা পাট গাছ আগাছা হয়? স্যার যদি হয় কিভাবে হবে? ধান গাছ আগাছা সেটা আমরা কোথায় কাউন্ট করবো? যদি স্যার পাট খেতে ধান গাছ থাকে। হ্যাঁ, পাট খেতে যদি ধান গাছ হয় তাহলে সেটা আগাছা। আবার ধান খেতে যদি পাট গাছ হয় তাহলে ওই পাট গাছ আগাছা। আমাদের আনওয়ান্টেড। হ্যাঁ, আনওয়ান্টেড। স্যার পাট খেতে তো অনেক সময় বেশি পাট হয়, সেক্ষেত্রে তো আমরা তুলে ফেলি, ওইটা কি তখন আগাছা হিসাবে কাজ করে? থিনিং। ওটা থিনিং বলি ওটাকে। ওকে স্যার। বাংলা হলো পাতলাকরণ। আর যদি মানে পাতলা হয়, ওইটা অতিরিক্ত গাছ আমরা বপন যখন ট্রান্সপ্লান্টিং করবো সেটাকে বলবো গ্যাপ ফিলিং। থিনিং এবং গ্যাপ ফিলিং। স্যার একটু আগে দুর্বার সাথে স্যার শ্যামা আর একটা যেন কি বললেন, এরাও কি ঘাস স্যার? হ্যাঁ, এই যে আমরা 2-1 যখন আসবো তোমরা, তখন আমরা এগুলা বৈজ্ঞানিক নাম পড়াবো। এই দুর্বা, শ্যামা, আঙ্গুলি, ছোট আঙ্গুলি, বড় আঙ্গুলি, গইচা, এরাইল, মুথা, কাঠপায়া, এগুলো আগাছা। এরকম প্রায় আমরা 100-এর উপরে নাম বলবো, তোমাদেরকে নাম দিব, সায়েন্টিফিক নাম দিব পড়তে। এই 2-1 আছে। আমি ওই যেহেতু 2-1 আমরা উইড সম্পর্কে বিস্তারিত পড়াই, এই জন্য এখানে একটু কম পড়াবো, মানে জাস্ট একটু টাচ দিব। কারণ তখন উইডের উপরে হয়তো তোমার 20টা ক্লাস হবে। এবং উইড অ্যালবাম একটা করতে হয়, উইড অ্যালবাম
উইড কালেকশন করে সে অ্যালবাম তৈরি করতে হয়, উইড অ্যালবাম। আমরা তো খালি ফটো অ্যালবাম দেখছি, তো এখানে তোমরা তৈরি করবা উইড অ্যালবাম। যেমন ফার্স্ট ইয়ারে তৈরি করতে হবে সিড অ্যালবাম। সেটা কি আমরা আদৌ করতে পারবো? এখন আদৌ করতে পারবা কিনা সেটা তো বলতে পারছি না, কারণ হলো যে করোনা পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, কখন ইউনিভার্সিটি খুলবে, কখন প্র্যাকটিক্যাল আসে, স্বাভাবিকভাবে তোমরা আসতে পারবা, আমরা যাইতে পারবো, সেটা তো অনলি নোজ গড, আল্লাহ ভালো জানেন। সেপ্টেম্বরে খুলে দিলে খুব ভালো হতো। আমরা ফিজিক্যালি ক্লাস নিতে পারলে অনেক ভালো হয়, কারণ অনেক কোশ্চেন স্টুডেন্টরা যে আমরা উইটকে যত্ন করি না, রিমুভ করি, বারবার উইট করি, তারপরে কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে উইটকে আমরা দমন করতে হয়। আগাছাকে লালন করি আর ইয়েকে দমন করি, আগাছা দমন করি, তারপরেও কিন্তু উইড হয়, দমন করার পরে উইড হয়। আমাদের মাঝে মাঝেই বিভিন্ন একটা কথা শুনবা যে কি দুষ্টের দমন আর কি বলে, শিষ্টের পালন। হ্যাঁ পালন। আমাদের এখানে এই শব্দটাই হলো যে উইডের আমরা দমন করব আর আগাছা গুলো লালন করব, পালন করব, তো সরি ক্রপ গুলো পালন করব, তো তারপরেও উইড গুলো হয়। কারণ হলো যে উইডের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য ক্রপের ক্ষেত্রে নাই, যার জন্য এগুলো দমন করলেও এগুলো হয়ে যায়, কারণ এদের রেজিস্ট্যান্স পাওয়ার বেশি, এদের রেজিস্ট্যান্স পাওয়ার বেশি এবং সিড প্রোডাকশন ক্যাপাসিটি বেশি, এবং এরা বৃদ্ধি দ্রুত হয়, কুইকলি বৃদ্ধি হয়, গ্রো হয়, এবং এটা অনেক সময় মানুষের ক্ষতি করে, তারপরে এটা অনেক রোগ বহন করে, এটি অনেক কেমিক্যাল টক্সিক বহন করে এবং প্লান্টের গ্রোথকে ইনহিবিট করে, মানে রহিত করে। এই কাজগুলো উইড করে। এই যে সমস্ত প্লান্ট এগুলো করবে তাকে আমরা উইড বলবো। তবে আমি আগে ধান পাটের কথা বলছিলাম, ওই ক্ষেত্রে আমি একটু বলি তোমাদেরকে, সেটা হলো উইড আমরা মেজর দুই টাইপ হয়, একটা হলো অ্যাবসলিউট উইড আর একটা রিলেটিভ উইড। আপেক্ষিক উইড, প্রকৃত উইড আর প্রকৃত আগাছা, আর একটা হলো আপেক্ষিক আগাছা। ওই ধান ওই পাটের ক্ষেত্রে বললাম ওইটা হলো আপেক্ষিক আগাছা, রিলেটিভ উইডস। আর দুর্বা, আঙ্গুলি, রাইল, গইচা, তারপরে কানাইনালা, কানাইবাসী যেগুলো বললাম, হেলেঞ্চা, এগুলো হলো তোমার অ্যাবসলিউট উইড, অর্থাৎ প্রকৃতই উইড। আবার দেখো একটা উইডেরও কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা একটু পরে আছে কিনা জানি না, দেখি আছে কিনা। ডিসঅ্যাডভান্টেজ স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমাদের ওইদিকে ইদানিং সিনজেন্টা কোম্পানির গ্লাইমক্সিন নামে একটা মানে আগাছা দমন ঔষধ ব্যবহার করা হচ্ছে, এটা কি ফসলের কোনো ক্ষতি করে না? পাট ক্ষেতে বিশেষ করে ব্যবহার করা হয়, যেটা স্যার যেটা বলেন উইড মানে উইডিং দেওয়া, যে নিড়ানি দেওয়ার থেকে নাকি এটা অনেক ভালো। হ্যাঁ, উইডিসাইড দেওয়া হয়। জি স্যার, এটা ফসলের ক্ষতি করতেছে না? আচ্ছা, সমস্ত কেমিক্যালই হলো সেটা ক্ষতিকর, ইনডাইরেক্টলি ক্ষতিকর। তো এখন ডোজ বেশি হতে পারে, হতে পারে। আগে তো কেমিক্যাল দেওয়া হতো না বলেই আগের মাছের বলো, সবজির বলো, সবকিছু স্বাদ ছিল বেশি। এখন যেহেতু এগুলো কেমিক্যাল ইউজ বেশি করা হয়, এই জন্য স্বাদ গুলো কমে যাচ্ছে দিন দিন, এবং মানুষের নতুন নতুন রোগ হচ্ছে। শব্দ যেগুলো বলি, রিডাকশন দ্য ক্রপ ইল্ড, 2 নাম্বার ইনক্রিজ দ্য কস্ট অফ কাল্টিভেশন, 3 নাম্বার হলো কোয়ালিটি অফ ফিল্ড প্রোডিউস ইন রিডিউস, অর্থাৎ টোটাল ইল্ড। 4 নাম্বার হলো রিডাকশন অফ কোয়ালিটি লাইভস্টক প্রোডিউস। তারপরে হারবার মানে আবাসস্থল, ইনসেক্ট পেস্ট, ডিজিজ, প্যাথোজেন আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়। তারপরে হলো চেক দ্য ফ্লো অফ ওয়াটার ইরিগেশন চ্যানেল বা ড্রেন। তারপরে হলো তোমার সিক্রেশন অফ আর হার্মফুল, অর্থাৎ কিছু কিছু কেমিক্যাল সিক্রেশন করে যেটা হার্মফুল ফসলের জন্য, মানুষের জন্য। তারপরে হলো হার্মফুল টু হিউম্যান বিংস এন্ড অ্যানিমালস, মানব জাতি এবং পশুর জন্য হার্মফুল। তারপরে হলো যে causes quicker wear বা টায়ার অফ দা ফার্ম ইমপ্লিমেন্টস, অনেক সময় ফার্ম ইমপ্লিমেন্টস এর জন্য এগুলি ক্ষতিকর। এবং ফাইনালি হলো যে
রিডিউস দ্য ভ্যালু অফ দ্য ল্যান্ডস, জমি মূল্য কমায়। এই 10টা হলো ডিসঅ্যাডভান্টেজ উইডের। এখানে অ্যাডভান্টেজ কিছু আছে, অ্যাডভান্টেজ গুলো আমি একবারে দেখাই তোমাদেরকে। অ্যাডভান্টেজ কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু কিছু উইড অর্নামেন্টাল প্লান্ট হিসেবে ইউজ করি, কিছু কিছু উইড অর্নামেন্টাল প্লান্ট হিসেবে ইউজ করা হয়। অনেক সময় দেখবা রাস্তা বা পুকুরে পার মাটি ফেলার পরই দূর্বা জাতীয় বা কিছু ঘাস লাগাই দেওয়া হয়, চাপড়া জাতীয়, যেগুলোর মধ্যে মাটি আটকে থাকে, মাটি রেশন বন্ধ করে। দেখছো? জি স্যার। বিভিন্ন লোনে আগাছা দেওয়া হয়, বিভিন্ন মাঠে আগাছা দেওয়া হয়, বা বিভিন্ন বসি, আমরা মাঠে যে অনেক সময় বসি, তোমরা বর্ষ ছাত্ররা তো দেখি মাঝে মাঝে গোল টেবিল করে গোল মতো বসে মিটিং করো বা আলোচনা করো, যেটাই করো না কেন, সেগুলো আমরা কার্পেট গাছ বলি। কার্পেট গাছের মতো বসে তোমার কথা বলো, মানে আমরা সব গাছের মতো বসা যায় না। তো এইগুলো হলো। আর একটা হলো যে অনেক সময় বায়োলজিক্যাল বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা করার জন্য উইডের কাছ থেকে জিন কালেকশন করা হয়, উইড থেকে, যেটা আমি মনে করা অনেক উইড বেঁচে থাকে। এখন ফসল সাবমার্স কন্ডিশন বেঁচে থাকে না, তাহলে এমন কিছু জিন আছে উইডের মধ্যে যেটা সাবমার্স কন্ডিশন বেঁচে থাকে, তাহলে ওই জিনটা যদি আমরা কালেকশন করতে পারি এবং ফসলের মধ্যে ইনসার্ট করতে পারি, তাহলে মানে ফসলটা সাবমার্স কন্ডিশনে বাঁচবে। এরকম কিছু কিছু বৈশিষ্ট্য আমরা উইড থেকে কালেকশন করে নর্মাল ক্রপের মধ্যে ট্রান্সফার করতে পারি, যেটা জিএমও বলে, বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা প্লান্ট। এইভাবে আমরা এটা করতে পারি, এই সমস্ত কাজগুলো করতে পারি। আর কিছু মেডিসিনাল ভ্যালু আছে, অনেক সময় গ্রামে দেখবা মেডিসিন আছে, যেমন আমরা কমন একটা মেডিসিন হলো যে দুর্বা ঘাস কোন জায়গায় কেটে গেলে একটু রক্ত বের হলে দুর্বা ঘাস দিলে রক্ত বন্ধ হয়ে যায়। আরো অনেক আগাছা আছে যেগুলো আমরা মেডিসিনাল ভ্যালু আছে, এইগুলো হলো অ্যাডভান্টেজ। ইকোনমিক ইম্পর্টেন্স আছে, যেমন এই যে স্যাকারাম, ইয়ার নাম, বইয়ের নাম কি জানো নাকি? অফিসিনারাম। তাহলে কাশের বইয়ের নাম কি? কাশ চিনো? কাশফুল? জি স্যার। কাশফুল তো চিনোই, কাশের বইয়ের নাম কি? এটা একটা আগাছা, ওইটাও ইয়ার মানে সুগার ক্যানের খালাতো ভাই আর কি। স্যাকারাম স্পন্টেনিয়াম একই জেনাসের। তুমি গ্রামে যারা বাড়ি তারা দেখছো যে কাঠ যদি মোটা হয়, মাটির নিচ থাকে, সেটা একটু চিবাইলে মিষ্টি লাগে। জি স্যার। স্যার কি বললেন স্যার? স্যাকারাম স্পন্টেনাম নাকি? স্পন্টেনিয়াম আমরা ইনশাআল্লাহ লেভেল 2 তে লেভেল 2 সেমিস্টার 1 এ আসলে এগুলো পড়াবো। বিশেষ করে সব টিচারে পড়াবে, তবে স্পেসিফিক কারো নাম না বলি। অ্যালকালি সয়েলের কাজ করে, সিভিয়ার অর্নামেন্টাল প্লান্টস এর ব্যবহার করা হয়, তারপরে বেড়া হিসাবে বেড়া দেওয়া হয়, ইউজড ফেন্সিং, used as a mulch, তারপরে used to the grain manure বা কম্পোস্টিং, এবং ফিক্স অ্যাটমসফিয়ারিক যে বিভিন্ন ব্লুগ্রিন এলজি আছে জাগাসা, সেগুলো আমাদের মাটিতে নাইট্রোজেন ফিক্স করে অ্যাটমসফিয়ারিক ভাবে, ব্যাকটেরিয়া গুলো। এই কাজগুলো উইডের অ্যাডভান্টেজ। এবার আমরা উইডিং হলো আগাছা দমন। উইড মানে আগাছা, উইডিং মানে আগাছা দমন। ওই যে বললাম না তখন যে কেউ হয়তো বাস স্ট্যান্ডে গেছে, কেউ মার্কেটে গেছে। স্যার আগে স্লাইডটা একবার দেখেন স্যার। দেখাই দাঁড়াও, আমি তো এটা মিউট করতে পারতেছি না সব। সমস্যা কি? উইড কিভাবে ম্যানেজ করবো সেটা দেখাতেন যদি স্যার। হ্যাঁ আগেরটা স্যার দেখালাম তো। পর কথা শোনো, অনেকে এখানে স্টুডেন্টদের মানে অনলাইনে কেউ ক্লাস করে শুধুমাত্র এই কি বলবো
পাওয়ার পয়েন্টের ছবি তোলার জন্য। কেউ মার্কেটে, আমি কয়েকদিন আগে একটা ক্লাস দিচ্ছি, 4-2 নিচ্ছিলাম তখন। আমি 4-2 ম্যাক্সিমাম স্টুডেন্ট চিনি, বাই নেমেই চিনি। তো কে কে ক্লাস করে বা কে করে না, কে মনোযোগী, সেটা 4-2 আস্তে আস্তে বুঝে যায় যে হ্যাঁ এই ক্লাস করে বা করে না। তো একজন স্টুডেন্ট আমি নাম ধরে ডাকছি যে আসো নাকি এখানে, তো আমি এখানে দেখতেছি যে সে জয়েন করছে। পরে তাকে আমি জিজ্ঞাসা করতেছি বারবার, তো সে বলতেছে যে কোনো রেসপন্স করতেছে না। পরে আমি তার বোন, বড় বোন, সে আবার আমার আন্ডারে মাস্টার্স করে, তাকে টেলিফোন করছি, তোমার ছোট ভাই কই, ক্লাসে আছে কিন্তু কোনো রেসপন্স নাই। স্যার ও মোবাইল তো ছাদের উপর রেখে মার্কেটে গেছে, বাজারে গেছে, কিন্তু মোবাইলটা রেখে গেছে ছাদের উপরে। এই হলো অনলাইন ক্লাসের অবস্থা। এখানে weed management may be defined as the procedure by the harmful effect of weed may be maintained to the minimum level in a place. অথবা বলতে পারে weed management is a system by which infestation of weed by harm and area is kept to lower than the economic injury level. অর্থাৎ উইডের যে ক্ষতিকর প্রভাবটা সেটা মিনিমাম লেভেলে নিয়ে আসা। একবারে তো মানে কন্ট্রোল করা যায় না, মানে নির্মূল করা যায় না, তো সেটার ক্ষতিকর দিকটা মিনিমাম লেভেলে নিয়ে আসা। আরেকটি হলো যে ইকোনমিক যে ক্ষতি হয় সেটা ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে নিয়ে আসা। অর্থাৎ যেটা দমন করলে বা যেটা থাকলেও ক্ষতিকর হবে না, বা আমি যে ইনভেস্ট করব সেই ইনভেস্ট রিটার্ন হিসেবে আসবে না, কস্ট বেনিফিট রেশিও 0। সেই যে লেভেলে কস্ট বেনিফিট রেশিও 0 সেই লেভেলের নিচে নিয়ে আসা সেটাকেই বলবো, বা সেই লেভেলে নিয়ে আসা সেটাকে বলবো আগাছা ম্যানেজমেন্ট বা উইডিং বা উইড কন্ট্রোল। কন্ট্রোল ব্যাপারটা আলাদা, কিন্তু উইড ম্যানেজমেন্ট বা উইডিং। ইভলিউশন উইড আসলে অনেক আগে থেকেই থাকে, 10,000 বছর পূর্ব থেকেই ব্যাকে থেকে আগাছা আছে। এখানে আমরা একটা টেবিল দিছি, দেখো 10,000 বিফোর ক্রিস্ট। বিসি মানে কি? খ্রিস্টপূর্ব স্যার। আর এডি স্যার খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ। ইংলিশ কি বলে? অ্যানো ডোমিনি। অ্যানো ডোমিনি, গুড। বিফোর ক্রিস্ট আবার এডি দিয়ে বলে আফটার ডেথ, এটা হবে না। বলতে পারছো, এজন্য ধন্যবাদ। এখানে আমি এখানে লিখে দিছি এডি মানে কি আর বিফোর ক্রিস্ট কি। এখানে আমি পাশাপাশি টার্মিনোলজি করে দিছি, বিফোর ক্রিস্ট, বিসিই, তারপরে হলো তোমার এডি। এখানে এডি আমি কিন্তু স্পষ্ট করে লিখছি, ডাজ নট মিন আফটার ডেথ। এখানে ডমিনি বলতে দি ইয়ার অফ আওয়ার লর্ড, এটি এখানে বোঝায় আর কি। এটা মানে ডিকশনারি শব্দ এটি। আমরা আগাছা কেন দমন করব? আগাছা দমন করব যে আগাছা ক্রপ লস করে এগ্রিকালচারাল পেস্ট হিসাবে। তো এখানে যে এগ্রিকালচারাল পেস্ট আছে সেগুলো একটা চিত্র দিছি, যে আগাছা দমন নরমালি লস করে 37%, ডিজিজ নষ্ট করে 22%, 22%, ইনসেক্ট দমন নষ্ট করে হলো 29%, এবং আদার্স যে সমস্ত আছে সেগুলো হলো 12%। তাহলে যে সমস্ত পেস্ট আছে এগ্রিকালচারাল পেস্ট সবগুলোকে এক কথায় আমরা বলি পেস্ট। সেই পেস্ট মধ্যে আমরা মেজর 3, সেটা হলো রোগ, ইনসেক্ট, ডিজিজ, ইনসেক্ট এবং উইড। তো উইডের ক্ষতির পরিমাণটা সবচেয়ে বেশি, 37%, এবং এভারেজ এটা বলছি। আর ডিজিজ 22% এবং ইনসেক্ট হলো 29%, আদার্স হলো 12%। এবং প্রিন্সিপাল অফ উইড ম্যানেজমেন্ট, প্রিভেনশন, ইরাডিকেশন, কন্ট্রোল, IWM, ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। নিচেরটা হলো ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। তাহলে প্রিভেনশন প্রতিরোধ, আগাছা জমিতে আসতে দেব না, এটা হলো প্রতিরোধ।
সেটা যেভাবেই পারি প্রতিরোধ করব। ইরাডিকেশন উচ্ছেদ করব, জমিতে আগাছা আছে সেটাকে উচ্ছেদ করে দেবো, সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দেবো, সেটা উচ্ছেদ, সে তার ভিটাবাটি নিয়ে এখান থেকে চলে যাবে, সে এখানে থাকবে না, সেটাকে হলো ইরাডিকেশন। তারপর হলো কন্ট্রোল, আরো দমন করব। এই কন্ট্রোলটাই ডেফিনেশন আমি বলছি যে যেটাকে 100% তো উচ্ছেদ করা যাবে না, তো মিনিমাম লেভেলে নিয়ে আসবো, ইনজুরি লেভেল, ইকোনমিক ইনজুরি লেভেল নিয়ে আসবো, কস্ট বেনিফিট রেশিও যে যখন 0 হবে সেই লেভেলে নিয়ে আসবো। অর্থাৎ আমি টাকা ইনভেস্ট করলাম যতটুকু আগাছা দমন করতে, আর ফসল লস হলো ততটুকু, তাহলে 0, তাহলে তো ওইটুকু আগাছা থাকলে সমস্যা নাই, টাকাগুলো ইনভেস্ট করবো না, লেবার কস্ট খরচ, লেবার পিছনে কোনো ইনভেস্ট করবো না, এই জন্য ওটাকে বলা হয় কন্ট্রোল। আর IWM হলো ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট, এটি হলো আমরা সমন্বিত আগাছা ব্যবস্থাপনা, ওটা বাংলা হলো সমন্বিত আগাছা ব্যবস্থাপনা, অর্থাৎ ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। ঠিক আছে, যেমন IPM ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত বালাই দমন ব্যবস্থা। সম্পর্কে একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ, IWM এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন? প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত বলবো। থ্যাংক ইউ। মানে আগে ওই পর্যন্ত যাই, যদি শেষ হয়ে যায় ক্লাসে তারপর বলো যে স্যার আমাকে ওইটা বিস্তারিত একটু বললে ভালো হইতো। সবগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। এবং আমি তো বলছি যে এই যে উইড ম্যানেজমেন্ট, এই উইড ম্যানেজমেন্টের মধ্যে 20টা ক্লাস নেওয়া যায়, 20টা, এবং সেখানে আমি এক ক্লাসেই সব শেষ করব। তাহলে অত প্রিভেন্টিভ মেথড, এখন প্রিভেনশন কিভাবে করব? ইউজ ক্লিন সিড, মানে পরিষ্কার বীজ বপন করব, তারপরে হলো ডিকম্পোস্ট করব, যে ফার্টিলাইজার দিব সেগুলো ডিকম্পোস্ট করব, তারপরে যদি জমিতে আগাছা থাকে বপনের পূর্বে সে আগাছাগুলো কেটে ফেলবো, তারপরে যদি ইরিগেশন ড্রেনেজ ক্যানেল পরিষ্কার করব, তারপরে এখানে অ্যাভয়েড স্যান্ড সয়েল, অর্থাৎ সবকিছু আগাছা পরিষ্কার করবো, অর্থাৎ জমিতে কোনো আগাছা থাকবে না, এবং জমিতে যতভাবে আগাছা আসে সেগুলো সবগুলোই প্রতিরোধ করব। এটা হলো প্রিভেন্টিভ মেথড বা প্রিভেনশন। অর্থাৎ আমার যদি একটা জমি থাকে, তাহলে আমি ওই জমিতে তাকে আসার যতগুলো ওয়ে, রাস্তা, সবগুলোই বন্ধ করে দিব। এর জন্য যেমন সিডের সাহায্যে বিস্তার লাভ করতে পারে। এখানে আমরা আগে পড়াতাম হলো ডিসপারশন অফ উইড, আগাছার বিস্তার, কিভাবে আগাছার বিস্তার আসে এবং আগাছাগুলো কিভাবে জমিতে তার আবাসস্থল হিসাবে বাস করে, এটা হলো ডিসপারশন অফ উইড। আমরা এগুলা সিলেবাস আছে একটু ওয়ানে, এখন জাস্ট উইডিংটা একটু ধারণা দেওয়া আর কি, ইন্টারকালচার অপারেশন হিসাবে শেষ। যদিও এগুলো পরীক্ষায় আসে না, পরীক্ষা আসবে হলো শুধু টিকা আসবে, শর্ট নোট আসবে, উইডিং কোনো সময় দিতে পারে, উইডিং সব লিখলে তো তুমি সময় পাবা না। আর সেকেন্ড ইয়ারে তোমার উইডের উপরে 45 মার্কের পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা। এরপরে হলো ইরাডিকেশন। ইরাডিকেশন হলো উচ্ছেদ, যে কোনোভাবে আমি উচ্ছেদ করে ফেলবো, জমিতে যদি থাকে তাহলে সেগুলো উচ্ছেদ করবো। উইড কন্ট্রোল, এবার আসি উইড কন্ট্রোলে। কন্ট্রোলের 4টে উপায় আছে, একটা কেমিক্যাল কালচারাল মেথড, ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড, বায়োলজিক্যাল মেথড। তাহলে আবার কি কালচারাল, ফিজিক্যাল, কালচারাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল, 4টা মেথড আছে। 4টা মেথডের মাধ্যমে আমরা আগাছা দমন করতে পারি। এই 4টা মেথডের মধ্যে প্রথমে হলো, আমি এগুলা প্রত্যেকটা বর্ণার বলছি না, কালচারাল মেথড কিভাবে করি, এখানে প্রিন্সিপালস অফ অ্যাগ্রোনমি একটা বই আছে, সেই বইয়ের রেফারেন্সে বলছি যে বাংলাদেশে এগুলো কালচারাল মেথড যেমন ল্যান্ড প্রিপারেশন, প্লান্টিং মেথড, ভ্যারাইটি, প্লান্টিং ডেন্সিটি, fertilizer application, irrigation, drainage and cropping system, physical hand weeding, hand mowing,
ডিগিং, মোয়িং, কাটিং, বার্নিং, মালচিং, ইন্টারকাল্টিভেশন, এইগুলো প্রত্যেকটারই বর্ণনা আছে, এখানে আমি বেশি বর্ণনা দেই নাই। কেমিক্যাল হলো সিলেক্টিভ কেমিক্যাল আছে, নন সিলেক্টিভ কেমিক্যাল আছে। আমি একটু আগে বলছিলাম সিলেক্টিভ নন সিলেক্টিভ, কে জানি বলছিলাম পাট ক্ষেতের আগাছার উদাহরণ, উইডিসাইডের উদাহরণ। সিলেক্টিভ উইড, নন সিলেক্টিভ উইড, হার্বিসাইড, হার্বিসাইড কেমিক্যালকে বলে উইডিসাইড, তো সিলেক্টিভ উইডিসাইড এবং নন সিলেক্টিভ উইডিসাইড, এবং প্রত্যেকটাই হলো ফলিয়েজ অ্যাপ্লিকেশন অর্থাৎ গাছের উপর প্রয়োগ করা পাতায়, আর হলো সয়েল অ্যাপ্লিকেশন মাটিতে প্রয়োগ করা। এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি। এইগুলো কেমিক্যাল নাম, কোম্পানির ট্রেড নেম আলাদা, ট্রেড নেম মানে বাণিজ্যিক নেম আলাদা, এইগুলো হলো কেমিক্যালস এর নাম। স্যার এগুলো বললে কি হচ্ছে দোকানে পাওয়া যাবে? প্লান্টিং, ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, ইরিগেশন, অর্থাৎ একটি ফসল উৎপাদন করতে গেলে আমরা যে সমস্ত কাজগুলি করি, অপারেশন গুলো করি, কালচার অপারেশন গুলো করি, সেগুলোই কালচারাল প্র্যাকটিস বলি। যেমন আমরা লাঙ্গল চাষ দিব, প্রস্তুত মেথড গুলো আমরা ইউজ করি ফসল উৎপাদন করতে, এইগুলোর মাধ্যমে যদি আগাছা দমন হয় সেটাকে বলবো আগাছা উইড কন্ট্রোল, কালচারাল মেথড। এখানে যে ফিল্ড প্রিপারেশন, সামার টিলেজ, মেইনটেনেন্স অপটিমাম প্লান্ট পপুলেশন, কারণ অপটিমাম প্লান্ট পপুলেশন যদি থাকে তাহলে আগাছা দমন হবে। যদি পাতলা হয় তাহলে আগাছা বেশি হবে, ঘন হলেও আগাছা দমন হবে, আবার ঘন হলে ফসল কম হবে। এই জন্য বলা হয়েছে অপটিমাম প্লান্ট পপুলেশন। এটি আরেকটা কথা বলে ডেজার্ট প্লান্ট পপুলেশন, কাঙ্ক্ষিত গাছের সংখ্যা, ডিজায়ার্ড মানে কাঙ্ক্ষিত প্লান্ট পপুলেশন, কাঙ্ক্ষিত গাছ। ক্রপ রোটেশন, ক্রপ রোটেশনের মাধ্যমে আমরা আগাছা দমন করতে পারি। ক্রপ রোটেশনটা হলো যে আমরা নির্বাচিত কিছু শস্য পর্যায়ক্রমে চাষ করা, সেটাই ক্রপ রোটেশন। ক্রপ রোটেশনের মাধ্যমে করতে পারি। ইন্টার ক্রপের মাধ্যমে করতে পারি, যে দুইটা রো ক্রপ আছে তার মাঝে আমরা আরেকটা ক্রপ দিব, যাতে স্পেস থাকবে না, ফলে আগাছা দমন হবে। মালচিং, মালচিং আমরা বলছি আজকেই, এই প্রত্যেকটারই এরকম ব্যাখ্যা আছে। এবার মেরিটস ডিমেরিটস, কালচারাল মেথডের যে মেরিটস গুলো সেটা লো কস্ট ফর উইড কন্ট্রোল, ইজি টু অ্যাডপ্ট, নো রেসিডুয়াল প্রবলেম, টেকনিক্যাল স্কিল ইজ নট ইনভলভ, নো ড্যামেজ টু ক্রপস, ইফেক্টিভ উইড কন্ট্রোল, উইড ক্রপ ইকোসিস্টেম ইজ মেইনটেইন। এই যে এইগুলো হলো মেরিটস মানে অ্যাডভান্টেজ কালচারাল মেথডের। এবার এর তো কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, যাই হোক স্লাইডটা করি। মেকানিক্যাল বা ফিজিক্যাল উইড কন্ট্রোল, যে সমস্ত কাজগুলো করতে আমাদের ইমপ্লিমেন্টস এর প্রয়োজন হয়, যেমন ওখানে টিলেজ বলছিলাম, এখানে টিলেজ আছে, তারপরে হ্যান্ড উইডিং, ডিগিং, টিলিং, এই ফিজিক্যাল মানে শারীরিক দিয়ে যেটা, শারীরিক বা মেকানিক্যাল দিয়ে আমরা যেটা করব, বারিং, মোয়িং, কাটা, সিকেল, ফ্লাডিং, এইগুলো সবগুলোই কালচারাল এবং মেকানিক্যাল ফিজিক্যাল অনেকটা মানে কাছাকাছি। তো সেগুলোকে আমরা বলছি ফিজিক্যাল উইড কন্ট্রোল বা মেকানিক্যাল উইড কন্ট্রোল। ডিগিং, স্ক্রিনিং, মোয়িং, বার্নিং, ফ্লাডিং, এইগুলোর সুবিধা আছে। ওল্ডেস্ট মেথড, দিলাম 5টা আগাছা আছে একটা লাউয়ের ঝাড়ের মধ্যে বা একটা টবের মধ্যে, 2টা আগাছা আছে, হাত দিয়ে তুলে দিলাম। ইফেক্টিভ ইকোনমিক এবং ইকোনমিক্যাল মেথড, এটা হাত দিয়ে তুলে দিলাম বা নিড়ানি দিয়ে তুলে দিলাম, বাস হয়ে গেল। সেফ মেথড ফর এনভায়রনমেন্ট, অর্থাৎ এটা এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করবে না। আমরা কেমিক্যাল ইউজ করলে বা ফাঙ্গিসাইড, হার্বিসাইড ইউজ করলে যেমন কেমিক্যালের এনভায়রনমেন্টের ক্ষতি হবে, এখানে কোনো এনভায়রনমেন্টের ক্ষতি হবে না। এবং কোন স্কিল বা কোন অভিজ্ঞতার প্রয়োজন নাই, হাত দিয়ে তুলে দেবো, এটা আবার অভিজ্ঞতা কি, তারপরেও তো কিছু থাকা উচিত, ধারণা থাকা উচিত। এখন যদি আমাদের চিন্তা হবে কোন আগাছা না, সেটা চিন্তা হবে। এবং হেলেনটা কি আগাছা? জি, হেলেনটা আগাছা। স্যার কিন্তু অনেকে যে হেলেনটা শাক খায়। হ্যাঁ, হেলেনটা শাক খায়, বথুয়া নাম তো, লেবার কনজিউমিং, ফসিলিটেড ড্যামেজিং ক্রপ, মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে,
requires ideal optimum specific condition. কন্ডিশন যুক্ত না হলে এটা করা যাবে না। ও কালচারালি ডিমেরিটসটা এইখানে আসছে স্লাইডটা। তো weeds are kept under suppressed condition, তারপরে immediately quick weed control is not possible, তারপরে perennial বা problematic weeds cannot be controlled, বা practical difficulty is in adaptation, অর্থাৎ বাস্তবে এটা প্রয়োগ করা কঠিন। কালচারাল মেথড কথা বলছি। এরপরে আমরা আসবো কেমিক্যাল মেথডে। তো কেমিক্যাল মেথড 1944 সালে প্রথম 2,4-D সল্ট নামক একটি হার্বিসাইড হিসেবে ইউজ হয় এই কেমিক্যালটা। শুরুটা ওখানেই, তারপর আস্তে আস্তে অনেক কেমিক্যাল আছে। 45 এর দিকে শুরু হয়েছে কেমিক্যাল ইউজ হিসেবে। অ্যাডভান্টেজ অফ হার্বিসাইড ইন এগ্রিকালচার, এখানে কিছু হার্বিসাইডের অ্যাডভান্টেজ আমি উল্লেখ করছি। তারপরে হলো এরকম অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ যেমন হার্বিসাইড যখন আমরা প্রয়োগ করব, এটা আমার কেমিক্যাল এটা কেমিক্যাল প্রয়োগ করতে গেলে স্বাভাবিকভাবে এটা স্কিল নলেজ বা নলেজ দরকার হবে বা স্কিল থাকতে হবে। তারপরে কন্টামিনেটেড দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপরে ক্ষতিকর প্রভাব পড়বে। তারপরে হলো যে বিভিন্ন রান অফ বা ওয়াশ অফের মাধ্যমে নদীর পানি বা পুকুরের পানি দূষিত হতে পারে। তারপরে so many herbicide are needed to control weeds depending upon the farm diversity, যদি ফার্মে অনেক ফসল থাকে তাহলে এক একটা ফসল চাষ করতে এক একটা হার্বিসাইড লাগবে। তারপরে হলো যে অনেক সময় 2,4-D খুব ক্ষতিকর, যে বন জঙ্গল করতে গেলে 2,4-D করে, এবং মানে অনেকগুলো কার্বামেট জাতীয় আগাছানাশক আছে যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর। ইভেন অনেক হার্বিসাইড যদি মানব দেহে লেগে যায় তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থেকে যায় অনেক সময়। বায়োলজিক্যাল কন্ট্রোল, তো আমরা তখন জানলাম হলো কালচারাল, ফিজিক্যাল, তারপরে কেমিক্যাল, এবার হলো বায়োলজিক্যাল কন্ট্রোল। বায়োলজিক্যাল কন্ট্রোল লিভিং অর্গানিজম দিয়ে আগাছা দমন করব। কোন লিভিং অর্গানিজম দিয়ে যদি আগাছা দমন করি তখন সেটাই বলা হয়, যেমন কিছু ইনসেক্ট আছে আগাছা খায়, হার্বোভোরাস ফিশ, যে কিছু মাছ আছে যেগুলো হার্ব জাতীয় আগাছা খায়। আদার অ্যানিম্যাল বা অর্গানিজম, ডিজিজ অর্গানিজম যেটা আগাছা দমন করতে সহায়তা করে, সেগুলোকে আমরা বায়োলজিক্যাল এজেন্ট বলবো, এবং বায়োলজিক্যাল এজেন্ট দিয়ে আমরা আগাছা দমন করব, সেটা হলো বায়োলজিক্যাল কন্ট্রোল। মেরিটস লিস্ট হার্ম টু এনভায়রনমেন্ট, এটা মানে এনভায়রনমেন্টের জন্য কম ক্ষতিকর। নো রেসিডুয়াল ইফেক্ট, কোনো রেসিডুয়াল ইফেক্ট নাই, পরবর্তী ইফেক্ট নাই। রিলেটিভলি চিপার এন্ড কম্পারেটিভলি লং লাস্টিং ইফেক্ট, এবং কম মানে সস্তা এবং দীর্ঘ সময় কথা হয়। কিন্তু এজেন্টের বৈশিষ্ট্য আছে, অনেক কিছু আছে এটাতে, হোস্ট স্পেসিফিক হবে না, হবে না। তারপরে কিছু শামুক আছে, কিছু ফিশ আছে বা আদার্স এলিমেন্টস আছে কনভার্ট উইথ ভেজিটেটিভ ফুড, সি ফুড, মানে তাদের শ্যাওলা জাতীয় যে সমস্ত আছে পানিতে, সেগুলা জলজ, যেমন জলি ধান যেটা বলা হয়, জলি আমন, জলি আমনের ক্ষেত্রে কিছু আগাছা হয় যেগুলো মাছে খায় বা শামুকে খায়, খেয়ে আগাছা দমন করে। ডিমেরিটস, মাল্টিপ্লিকেশন ইজ কস্টলিয়ার, অর্থাৎ শামুকের কাজ ঠিক আছে, কিন্তু শামুক তো দরকার অনেক, কিন্তু অনেক শামুক কিভাবে করবো এটা? মাছ খায় ভালো, কিন্তু জমিতে মাছ চাষ করবো, এত মাছ চাষ করবো কিভাবে? এই জন্য মাল্টিপ্লিকেশন ইজ কস্টলিয়ার। তারপর কন্ট্রোল ইজ ভেরি স্লো, অর্থাৎ যেহেতু অল্প অল্প করে দমন করা যায়, হোস্ট বেশি পাওয়া যায় না, কাজে এটি ব্যয়বহুল অবশ্যই। ভেরি ফিউ হোস্ট স্পেসিফিক বাই এজেন্ট, অর্থাৎ কিছু আগাছা যেগুলো খায় ওই হোস্ট স্পেসিফিক খুবই কম। এবার আসছি আমি ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট বলছিলাম। তো এখানে দেখো ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, ইকোলজিক্যাল, মানে কালচারাল উইড সায়েন্স যা আছে এখানে, ফিজিক্যাল, কালচারাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল সবকিছু মিলে মাঝখানে একটু জায়গা আছে খুব কমন,
দেখা যাচ্ছে ছবিটা? জি স্যার। এইটুকু হলো এই যে যতটুকু কমন, এইটুকু হলো ইন্টিগ্রেটেড রুট ম্যানেজমেন্ট। ছবিটা দিয়ে বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। যেখানে সবগুলো লাগবে, ইন্টিগ্রেটেড সমন্বিত আগাছা ব্যবস্থাপনা, ফিজিক্যাল লাগবে, কালচারাল লাগবে, বায়োলজিক্যাল লাগবে, কেমিক্যাল লাগবে, প্রত্যেকটাতে একটু একটু করে একটি পয়েন্টে 4টা মেথডই কমন থাকবে। সেই কমন পয়েন্টটাই হলো ইন্টিগ্রেটেড উইথ ম্যানেজমেন্ট। এই ছবিটা থাকলে আর মানে অনেক কিছু বোঝা যাবে, ছবিটা দেখেই অনেক কিছু বুঝতে পারবা। স্যারকে বলছে, স্যার কি স্যারকে বলিস এই ক্লাসটার পিডিএফ দিতে, পালাই ব্যবস্থাপনা। দেড় ঘন্টা হয়ে গেছে ক্লাস। জি স্যার। এখনো 2টাই শেষ করতে পারলাম না। এই হলো অ্যাডভান্টেজ। আমি একটু দ্রুত যাচ্ছি এখন, আমি যেহেতু শীট দিব। থিনিং, থিনিং কাকে বলে? অ্যাক্সেস প্লান্ট হলে তুলে ফেলবো যেগুলো, রিমুভ করবো যেগুলো, সেটাকে বলা হয় থিনিং। Access plant in crop field reduce crop yield due to inter-crop competition. অর্থাৎ যদি একটি জমিতে যদি একাধিক উইড থাকে, একাধিক ক্রপ থাকে, তাহলে তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়, ইন্টার-ক্রপ কম্পিটিশন। যেমন ফার্টিলাইজারের জন্য কম্পিটিশন, নিউট্রিয়েন্টের জন্য কম্পিটিশন হবে, স্পেসের জন্য কম্পিটিশন হবে, লাইটের জন্য হবে, ইয়ারের জন্য হবে, ময়েশ্চারের জন্য হবে। এই সমস্ত বিভিন্ন ফ্যাক্টরগুলোর জন্য, যেগুলো জীবন ধারণের জন্য বা ফসলের জন্য দরকার, তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে। এই জন্য একটি নির্দিষ্ট স্পেস রেখে বাকিগুলি আগাছা ক্রপ গুলো তুলে ফেলা, সেটাকে বলা হয় থিনিং। If required, excess seedling are removed, leaving or strongest ones maintaining proper spacing among the crop plants. এখন কতগুলো প্লান্ট রাখতে হবে সেটা স্পেসিং নির্ভর করবে। স্পেসিং কার উপর নির্ভর করবে? ক্যানোপির উপর নির্ভর করবে। ক্যানোপি কার উপর নির্ভর করবে? গাছের ব্রাঞ্চিং টাইপের উপর নির্ভর করবে। বুঝতে পারছো? আমি বলি যে গাছের প্রপার স্পেসিং মেইনটেইন করতে হবে। তাহলে কি কতগুলো গাছ রাখতে হবে? যেটা হলো ডিজার্ট প্লান্ট পপুলেশন, কাঙ্ক্ষিত গাছের সংখ্যা রাখতে হবে। এখন কাঙ্ক্ষিত গাছের সংখ্যা কি প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে সমান? সমান না, স্পেসিং এর উপর নির্ভর করবে। এখন স্পেসিং কার উপর নির্ভর করবে? স্পেসিং নির্ভর করবে ক্যানোপির উপরে। ক্যানোপি কি? ব্রাঞ্চিং হ্যাবিট, গাছের গ্রোথ হ্যাবিট, ব্রাঞ্চিং কেমন, কতটা যে জুড়ে সবুজ স্পেস থাকে, সেটাকে ক্যানোপির উপর নির্ভর করবে। আবার গাছ দুই ধরনের হতে পারে, একটা ডিটারমিনেন্ট, একটা ইনডিটারমিনেন্ট। যে গাছটা অনবরত বড় হতে থাকবে, ফল থাকবে, সেটা হলো ডিটারমিনেন্ট, ইনডিটারমিনেন্ট। আর যেটা একসাথে বড় হবে আর বড় হবে না, সেটা হলো ডিটারমিনেন্ট। যেমন একটা এক্সাম্পল দেই, সরিষা গাছ চিনো? সরিষা তিল। জি স্যার। জি স্যার। এটা আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে ফল ধরে। যেমন আর একটা কমন উদাহরণ দেই, ঢেঁড়স। আমরা মনে হয় সবাই চিনি ঢেঁড়স গাছ, সবাই মনে দেখছি। বড় ঢেঁড়সটা কোথায় থাকে গাছের? স্যার উপরের দিকে। স্যার বিভিন্ন জায়গায় থাকে স্যার। বিভিন্ন জায়গায় মানে গাছের নিচের দিকে না, একদম টপে? পাতার গোড়ায় গোড়ায় হয় থাকে স্যার, পাতার মধ্যে। জি স্যার। আগে আমি ঢেঁড়সটা তুলবো কি উপরেরটা, মানে উপরের পাতার দিকে, নিচের পাতার দিকে? নিচের দিকে তুলবো, গাছ বড় হবে, আবার একটা হবে, আবার তুলবো, আবার হবে, আবার তুলবো, তাই তো? জি স্যার। তিলের ক্ষেত্রে তাই এবং সরষের ক্ষেত্রে তাই। কিন্তু ধানের ক্ষেত্রে কি ধান গাছ একসাথে বড় হয়ে ফল দেয় না? জি স্যার। যার জন্য সবে 100 মান দেখা যায়, একই দিন হারভেস্ট করা যায়। কিন্তু ঢেঁড়স কি একই দিন হারভেস্ট করতে পারবা? না স্যার।
যেগুলো ম্যাচিউর সেগুলো আগে তুলতে হবে, যেগুলো মানে ইয়াঙ্গার যেগুলো পরে আসবে সেগুলো পরে হারভেস্ট করতে হবে। ওইটা হলো ইনডেফিনিট, অনির্ধারিত, আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে ফল দিবে। আর ডিটারমিনেন্ট যেগুলো সেগুলো নির্দিষ্ট বড় হবে, নির্দিষ্ট হাইটে আসবে এবং টাইম ডিউরেশন টাইমলি ফিক্সড, এগুলো নির্দিষ্ট সময় পরে ইল্ড হবে। ইম্পর্টেন্স থিং কে আবার এত শব্দ করে? আমার নাম মিউট। যে কথা বলবো সে আনমিউট কে কথা বলো, অসুবিধা নাই। আবার ইম্পর্টেন্স থিনিং কেন করব? এখানে অ্যাডিকুয়েট স্পেস জন্য আমি ওখানে যেগুলো এনশিওর প্লান্ট হ্যাভ প্রপার এয়ার সার্কুলেশন, থিনিং অলসো হেল্প এনশিওর হেলদি প্লান্টস, প্লান্টস আর দ্য প্রপারলি থিনড গেট অ্যাডিকুয়েট ওয়াটার, এবং অর্থাৎ যে সমস্ত এসেনশিয়াল ফ্যাক্টর বা এসেনশিয়াল এলিমেন্টস দরকার গাছের গ্রোথের জন্য, গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য, সেগুলোকে এনশিওর করে এই থিনিং। এই জন্য থিনিংটা করা হয়। আচ্ছা, এরপরে হলো হাজারা মিউট কর। আর্থিং অপারেশন অলসো হিলিং আপ, এটাকে আমরা বলি অনেক সময় হিলিং আপ, মাটি তুলে দেওয়া বা রিচ, মাটি তুলে দেওয়া। অপারেশন ইজ ক্যারিড আউট থ্রু 2 or 3 স্টেজ, 2-3 বারে করা হয় সাধারণত। মাটি তুলে দেওয়াটাকে মাটি দিয়ে উঁচু করে আইল তুলে দেওয়া বা হিলিং আপ করা, এটাকে বলা হয় আর্থিং আপ। আর ফার্স্ট আর্থিং আপ অপারেশন ইজ নন পার্শিয়াল আর্থিং আপ, সেকেন্ড আর থার্ড অপারেশন ইজ নন এজ ফুল আর্থিং আপ। আর্থিং আপ দুই ধরনের হতে পারে, পার্শিয়াল এবং ফাইনালি অবজেক্টিভ টু মেক বেটার রুট এন্ড কয়েস, অর্থাৎ বেশি রুট গভীরের জন্য, প্রিভেন্ট লজিং, কভার স্টল অন রাইজম ইন সাম ক্রপস, সব ক্রপ ক্ষেত্রে নয়। অ্যাডভান্টেজ, আর্থিং আপ ক্রিয়েটস রিচ আর ফারো ইন দি ক্রপ ফিল্ড হুইচ লেটার, এখানে একটু ছবি দিলে ভালো হতো। সুগার কেনে দেখছো জমি মাটি তুলে দেওয়া হয় স্যার, মাটি তুলে দেওয়া হয়। প্রথমে যেখানে সুগার লাগানো থাকে সেটা থাকে নিচু, পরবর্তীতে দুইটা সারির মধ্যবর্তী জায়গা হয়ে যায় নিচু, তাই না? জি স্যার। সেটা ড্রেন হিসেবে ইউজ করা হয় সুগার ক্যানের। আমি পরবর্তীতে যদি পারি একটু ছবি দিয়ে দেখাই দেবো। এখানে শেষে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হতে আমি শেষে ছবিগুলি কালেকশন করে নেই, দিতে পারি নাই। আর্থিং আপ ক্লোজ সেপারেটলি, এখানে আর্থিং আপ রিডিউস উইথ গ্রোথ এন্ড পপুলেশন, অর্থাৎ আর্থিং আপ করলে মাটি তুললে উইথ দমন হয়। এখানে সুগার ক্যানের কথা বলা হয়েছে, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে সুগার ক্যান, 3 নম্বর পয়েন্ট। স্যার ভুট্টা গাছে কি আর্থিং আপ করা হয়? হ্যাঁ, করা যেতে পারে যদি রো ক্রপ হয়। ভুট্টা দুই ধরনের লাগানো যায়। ভুট্টা হলো মাল্টি পারপাস ক্রপস, মাল্টি পারপাস ক্রপ। এটা সিরিয়াল ক্রপস, এটা ফডার ক্রপস, এটা গ্রিন মেনে ক্রপস। তো ভুট্টা যদি তুমি ফডার ক্রপ হিসেবে চাষ করো তাহলে আর আর্থিং আপের প্রয়োজন নাই। এটা সিরিয়াল ক্রপ যদি চাষ করো তাহলে আর্থিং আপের প্রয়োজন আছে। আবার যদি গ্রিন, আর্থিং আপের প্রয়োজন নাই। কাজেই তোমার উদ্দেশ্য কি, মানে ক্রপ চাষ করার উদ্দেশ্য কি সেটা উপর নির্ভর করবে। ওকে স্যার, বুঝতে পারছি। এখানে দেখো আমি বলছি ইউজুয়ালি প্র্যাকটিস ক্রপস লাইক মেজ, কটন, সুগারকেন, টিউবার ক্রপস normally are done 45 days, মানে days after sowing, but DAP days after planting. সুগার কেনের ক্ষেত্রে ফার্স্ট আর্থিং আপ করা হয়, পার্শিয়াল আর্থিং আপ 45 days, সেকেন্ড 90 days, থার্ড ভিজিবল হবে, তখনই আর্থিং আপটা করতে হবে। স্যার ইন্টারনোড বলতে কি বোঝাচ্ছে? ইন্টারনোড হলো সিরিয়াল ক্রপসের বৈশিষ্ট্য। সিরিয়াল ক্রপসের যে বৈশিষ্ট্য তার মধ্যে হলো নোড ইন্টারনোড থাকবে। অর্থাৎ ধান গাছ দেখছো? জি স্যার। ধান গাছের কিছুক্ষণ পর পর গিয়ে নোড থাকে, একটা চোখ থাকে। সুগারকেনের দেখো, সুগারকেন দেখো, সুগারকেন আমরা চিবাই যখন খাই, বাচ্চারা যখন চিবাই খায় তখন একটা পর্যায়ে গিয়ে নোটের কাছে যখন যাবে
তখন ওইটি খাওয়া যায় না, শক্ত, ওখানে ওই আঁশ, মানে কি বলবো, স্যার ওই গিটাটা গিটার দুই গিটারের মধ্যে যে স্থানটা, এটা হলো ইন্টারনোড। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আর ওই গিটারকে বলা হয় নোড। এই সিরিয়াল ক্রপস একটি বৈশিষ্ট্য হলো নোড ইন্টারনোড প্রেজেন্ট, নোড ইন্টারনোড প্রেজেন্ট। আর লিফের বৈশিষ্ট্য হলো প্যারালাল ভেইন এবং লিফ ব্লেড এবং লিফ শীট প্রেজেন্ট। আচ্ছা, আমার গলা শুকিয়ে গেছে, থ্যাংক ইউ। স্যার আজকে কিছু